দর্শক, মুভমেন্ট এগেইনস্ট টারোরিজম আজকের এই লাইভ টক শোতে আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে আমরা স্বাগতম জানাচ্ছি। কিন্তু আজকের আমাদের এই প্রোগ্রামটি আসলে আমাদের অন্য কোনো বিষয় নিয়ে নয়, বিশেষ করে আমাদের একটি বোনের অকাল মৃত্যু নিয়ে। তো আমরা যতটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে আসলে রাধারানীর 4 মাসের অন্তঃসত্ত্বা রাধারানীর মৃত্যুর ঘটনাটি অনেকটি যৌতুকের কারণে হয়েছে, মানে যেমনটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তো আমরা এই ঘটনাটি বিস্তারিত তুলে আনার জন্য আমরা রাধারানীর পরিবারের সাথে কথা বলেছি, রাধারানীর প্রয়াত রাধারানীর বাবার সাথে কথা বলেছি, ওনার ভাইয়ের সাথে কথা বলেছি। তো তারা এই বিষয়ে আসলে তাদের আসলে বোনকে কিভাবে যৌতুকের যে যৌতুক আসলে চেয়েছে, সেই সাথে এই নির্যাতনটা আসলে কোন প্রক্রিয়ায় গেল বা নির্যাতন কিভাবে হলো, সেই জিনিসগুলো আসলে আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তা আমাদের মাঝে যুক্ত আছেন সুভাষ চন্দ্র রায় দাদা, উনার নিজের বড় ভাই। বিশেষ করে আমরা যখন গতকাল উনার সাথে কথা বলি, উনি আসলে উনার বোনের আহ, অকাল মৃত্যুতে অনেকটা শোকে কাতর ছিলেন। তো দাদা, আমরা আসলে প্রথমেই যে প্রশ্নটি নিয়ে আসতে চাই যে আসলে এই বোনের যে অকাল মৃত্যু হলো, তো এটা তো আসলে একটা অপূরণীয় ক্ষতি আপনার পরিবারের জন্য, সেই সাথে আমাদের সমাজের জন্য একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকলো যে আমাদের বোনের একটা অকাল মৃত্যু হলো অস্বাভাবিকভাবে, আমরা যৌতুকের কারণে অনেকটা। তো এই যে বোনের যে এই মৃত্যু ঘটলো বা রাধারানীর যে মৃত্যুটা ঘটলো, এই মৃত্যুর কারণগুলো আসলে আপনারা কি মনে করছেন? দাদা নমস্কার, আমি সুভাষ রায়। আমার বোনের মৃত্যু, আমার বোন মৃত্যুবরণ করতে পারে না। ওকে চাপ সৃষ্টি করে মৃত্যু করা হয়েছে। ওর গলা চিপে নিঃশ্বাস বন্ধ করে ওর মৃত্যু করা হয়েছে। আর যৌতুকের জন্য ওরা অনেক চাপ। যৌতুক হয়েছিল 3 লাখ টাকা। 3 লাখ টাকা যৌতুক হয়েছিল, দিয়েছিলাম আমি, নগদ দিয়েছিলাম 2.5 লাখ, বাকি ছিল 50,000। 50,000 টাকা আমরা ওখানে স্থানীয় মেম্বার আর আরো স্থানীয় লোক আছে দীপঙ্কর, ওকে বলছিলাম, 15 দিন সময় নিছিলাম। আমি টাকাটা মেটাইতে একটু সাংসারিক সমস্যা হয়, মেটাইতে 15 দিন সময় চাইছিলাম। ছেলে সময় নিয়ে নিস, ছেলে বাসা যে বলেছিল তোমার বোনের সাথে আর তোমার বিবাহ হবে না। এখন আমরা আইনের কাছে বিচার চাই, সঠিক বিচার চাই আমার বোনের। আচ্ছা, আমাদের যে আরেকটি আসলে প্রশ্ন রয়েছে, আমরা দেখেছি যে মানে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেটা যে আপনার বোন আসলে আত্মহত্যা করেছেন এমনটি আসলে দেখেছি। তো সেই এই বিষয়ে মানে আপনাদের আসলে মন্তব্য কি? যে আপনি যদিও শুরুতে যেমনটি বলেছেন যে পরিষ্কার করে যে আপনার বোন আসলে মরতে পারে না বা চাপ সৃষ্টি করা হয়েছে, কিন্তু আবার আসলে আমরা এই বিষয়টা একটু খোলাসা করে জানতে চাই। আমার আমার বোন মরতে পারে না। আমার বোনকে প্রথমে ওরা গলা টিপে শ্বাস বন্ধ করে মারে, রুন্না দিয়ে পেঁচে আমার বোন ফাঁস দিয়ে মেরে ফেলেছে। আর আমরা আমার দাদা বোন আরেক যদি আমার আমার বোন যদি নিজে জি, ফাঁস দিত তাহলে ঝুলে থাকতো। ওরা ঝুলে 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 থাকতে ওরা ঝুলে ঝুলে ঝুলন্ত অবস্থা রাখেনি, ছিল না। ওখানে পুলিশও ওখানে ঝুলন্ত অবস্থা পায়নি। আচ্ছা, পুলিশও ঝুলন্ত তারপরে অবস্থায় আমার পাইনি। আচ্ছা, আমার 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 বোনের পায়ে ক্ষত ছিল, ওগুলা পুলিশ নোট করেনি। যেগুলা যে আমার যে বোনটা দেখাইছিল, সে বোনটা বলছিল পুলিশকে, যেখানে তদন্ত অফিসার ছিল, ওকে বলছিল পায়ে একটা ক্ষত আছে। ও পুলিশ বলছিল ওটা এমনি, ওটা কোনো সমস্যা না। আচ্ছা, আপনারা আসলে আপনার সাথে যে আমি আমি যখন ফোনে কথা বলি, আপনি এই বিষয়ে একটা অভিযোগ করেছিলেন যে আসলে
যে পুলিশ হয়তো প্রথমে মামলা নিতে গড়িমসি করেছে, বা ধরেন আপনারা মামলা করতে চেয়েছিলেন কিন্তু পুলিশ মানে সময় নিয়েছে। তো এই তার বিষয়ে আসলে আপনার মানে তার কি বলবেন আর কি? তারপরে আমরা থানায় আসে অভিযোগ দাঁড় করি। থানার ওসি সাহেব, ওসি 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 স্যার বলে কি মামলা দিব আমাদেরকে, বা আমাদেরকে জিজ্ঞাসা করে কি মামলা দিব আমি। আমরা বললাম আমার বোন অস্বাভাবিকভাবে, আমাদের কাছে অস্বাভাবিকভাবে মৃত্যু, আমার বোন মৃত্যুবরণ করতে পারে না, ওকে মেরে ফেলা হয়েছে। এটা একটা অভিযোগ ডায়েরি একটা নিতে বলছিলাম, থানার ওসি নিবে না। তারপরে কিছুক্ষণ পরে সময় নেওয়ার পরে, অনেক সময় নেওয়ার পরে, বুঝাবুঝির পরে কি দে বুঝলো, কাকে দে ফোন দিল থানার ওসি, তারপরে ঠিক আছে তোরা একটা করো, ইজাহার করো। ইজাহার জমা নিল, তারপরে এখনো এ পর্যন্ত আছে। আচ্ছা দাদা, মানে আরেকটা আমরা আসলে আহ, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের যৌথ বিরোধী আন্দোলন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমাদের ঠাকুরগাঁও জেলার যে পীরগঞ্জ সার্কেলে যে সহকারী পুলিশ সুপার রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলেছি। তো উনি আসলে যেমনটি জানিয়েছেন যে মানে উনার যে বিষয় যে আসলে এই উনি যে ময়না তদন্তের ভিত্তি করে যে রিপোর্ট আসবে সেই রিপোর্টের ভিত্তিতে আসলে পুলিশ আসলে ব্যবস্থা নেবেন। তো পুলিশ আসলে আমাদের এমনটি জানিয়েছেন। তো সেই দিন যে সহকারী পুলিশ সুপার হিসেবে যিনি ঘটনাস্থলে ছিলেন তিনি আসলে আপনাদের কি বলেছেন এই মানে আপনার বোনের মৃত্যু নিয়ে? আমার বোনের মৃত্যু নিয়ে ওরা বলছিল ওই ময়না তদন্ত পরে তারপরে নিব আপনাদের মামলা, তার আগে কোনো মামলা নিব না। তারপরে অনেক বলাবলির পরে, অনেক কথা বলার পরে তে, উম, তারপরে ইজাহার দাঁড় করলো আর কি থানার ওসি স্যার। আচ্ছা, এই এই সম্ভাব্য মানে আপনারা এই রাধারানীর অকাল মৃত্যুর বিষয়ে আপনারা এমনটা ভাবছেন কিনা যে আসলে যৌতুকের কারণে মানে নির্যাতনের শিকার হয়ে মানসিক চাপে পড়ে আত্মহত্যা করতে পারে আপনার বোন? এই বিষয়ে আসলে আপনি বা আপনার পরিবার কতটুকু ভেবেছেন আর কি? মানে আমার আমরা বোন যখন পুলিশের কখনো সাথে কথা বলি পুলিশ আসলে এমনটি জানিয়েছিল। আমার আমার বোন আমার বোনকে আমি চিনি ভালো করে। আমার বোন ছোটবেলায় মা মারা গেছিল, ছোটবেলায় অনেক কষ্ট করে মানুষ হয়েছে। ও নিজে মৃত্যুবরণ করতে পারে না, ওকে মেরে ফেলা হয়েছে। আমি এটা বিশ্বাস করি, আমার বোন অনেক কষ্ট করে মানুষ হয়েছে, অনেক কষ্ট। আমার পরিবারের, আমার এলাকার কেউ বিশ্বাস করে না, তাই আমার আমার বোনকে মেরে ফেলা হয়েছে। আর যদি বলি আসলে এই যৌতুকের যে চাপটি, হ্যাঁ, বিশেষ করে আপনারা বলেছেন যে 3 লক্ষ হ্যাঁ, টাকার যৌতুক নির্ধারণ করা হয়েছিল। তো এরপরে আপনারা 2.5 লক্ষ হ্যাঁ, টাকা দিয়েছিলেন, কিন্তু 50,000 টাকার জন্য অনেকদিন আসলে নির্যাতিত হয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা বলতে পারবেন কি যে ঠিক আসলে কতদিন আপনার বোন মানসিক নিপীড়নের মধ্যে ছিলেন, যে 50,000 টাকার মানে যে যৌতুকের যে 50,000 টাকা বাকি ছিল সেটা? বিয়ের পর থেকেই ওদেরকে বলছিলাম, ওদের বিয়ের পরে বলছিলাম 50,000 টাকা আমরা আহ, 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, মেটাইতে আমাদের একটু সমস্যা, মানে যে একটু টাকা পয়সা মেটাইতে একটু সমস্যা হতে পারে। ওরা তখন বলছিল সমস্যা নাই। তবে বিয়ে বিয়ে হওয়ার পরের দিন থেকে টাকার চাপ সৃষ্টি। আমার বোনের বিয়ে তারপরের দিনে থেকে যৌতুকের টাকার চাপ সৃষ্টি, তোর বাপের বাড়িতে টাকাটা নিয়ে আয়, টাকাটা অমুক তমুক। তো দাদা, আমরা যদি এখন বলি যে ধরেন আপনার বোন তো আসলে মৃত্যু হয়ে মানে অস্বাভাবিক মৃত্যু হলো। তো আমাদের সমাজে আপনি আসলে কি দেখেন যে যৌতুকের কারণে কি মানে আমাদের সব নারীকেই কি আসলে নির্যাতনের শিকার হইতে হয় কিনা, বা মানসিক নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয় কিনা? এই এই আমার বোনের যদি সঠিক বিচার না হয়, তাহলে উম, তাহলে সব সব এসব মৃত্যু আরো, যৌতুকের কারণে এসব মৃত্যু আরো বাড়বে দিন দিন।
কমবে না। আপনি কি আসলে যৌতুককে আসলে এখন খুবই খারাপ মনে করেন, বা আগে খুব খারাপ মনে খারাপ করতেন মনে যে করি আমি, যে এটার কারণে খারাপ মনে করি। যৌতুককে খারাপ মনে করেন না? তো আহ, হ্যাঁ, এই বিষয়ে যে আপনারা আসলে পুলিশে বরাবর একটা মামলা দায়ের করেছেন, আসলে সেই মামলাটি আসলে কোন ধারায় দায়ের করেছেন আপনারা কি বলতে পারবেন? বা মামলা করার আগে আপনারা কি আসলে কোনো আইনজীবীর পরামর্শে আসলে মামলা করেছিলেন কিনা, বা মামলা তো স্যার নিতেন, তারপরে ইজাহার বলে, আমরা তো মূর্খ মানুষ, তারপরে ইজাহার বলে দাঁড় করলো, কিন্তু আমরা তো বলতে পারি না তো কি মামলা নিল, কি নিল, বলতে পারি না। আসলে মামলার বিষয়ে আমি যতটুকু জেনেছি, সেটা হচ্ছে আপনারা হত্যা মামলা দায়ের করেছেন, হ্যাঁ, পুলিশ বরাবর, মানে হ্যাঁ, পীরগঞ্জ থানা বরাবর। তো সেখানে পুলিশের যিনি সার্কেল, যে পীরগঞ্জের যিনি সার্কেল, মানে সহকারী পুলিশ সুপার পীরগঞ্জ সার্কেলের, তো উনি আসলে ওনার কাছ থেকে আমি যে তথ্য পেয়েছি সেখানে হচ্ছে যে মামলাটা হত্যা মামলা, এবং সেই সাথে আপনার বাবা ওখানে মামলার এজাহারে এটি বলেছেন যে আপনার মেয়েকে এরকম আসলে তথ্য আমি পেয়েছি ভাষা ভাষা যে হত্যা মামলা দায়ের করেছেন। বাট পুলিশের পক্ষ থেকে আসলে যে কথাটি আমি শুনেছি বিশেষ করে সরাসরি, সেটি হচ্ছে যে আহ এটা তো সম্ভাব্য একটা কারণ হতে পারে যা আত্মহত্যা। তো সেক্ষেত্রে মানে যদি আহ, যৌতুকের কারণে আত্মহত্যা প্রচারণার মামলা হয়তো, সেক্ষেত্রে হয়তো পুলিশ দ্রুত গতিতে ব্যবস্থা নিতে পারতো, এমনটা আসলে পুলিশ আমাদের জানিয়েছিলেন। তো আপনারা আসলে কিভাবে যে আপনারা তো আসলে ওই ঘটনা, আপনার বোন যখন মারা যায় সেই ঘটনাস্থলে ছিলেন না, তো সেক্ষেত্রে কিভাবে এই যে হত্যা মামলার যে বিষয়টা পরিবার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা আসলে কিভাবে দেখলেন, বা কিভাবে আর কি সিদ্ধান্ত নিয়েছিলেন? ওখানে ওখানে আমি গেছিলাম, ওখানে ওরা আমাদের হত্যা, ওরা যদি আমার বোন ফার্স্ট টাঙাইতো, ওরা আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে জানাইতো, কিন্তু আর আমাদেরকে ওরা জানায়নি। আমরা আমরা পাশের প্রতিবেশী লোকের আমাদেরকে খবর দেয় তো তোর বোন মারা গেছে ওখানে, প্রতিবেশী লোকে খবর দেয়, তারপরে আমরা যাই, তারপরে যা দেখি তো ওরা ওরা থানা থেকে নিতেছে, ওদের ওখানের স্থানীয় মেম্বার আর ওখানকার একটা, ওরা বাহির আচ্ছা, হচ্ছে। আচ্ছা, সেখানে যারা স্থানীয় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, তারা আসলে কি বলেছেন? বিশেষ করে আহ, যদি এমনটি হয়ে থাকে, তো আপনারা মামলা হওয়ার পরে আসলে পুলিশ আসলে কি ব্যবস্থা নিয়েছে যার বিরুদ্ধে আপনারা মামলা করেছেন? পুলিশ এখন ব্যবস্থা, ময়না তদন্তর পর পুলিশ বলছে যে ময়না তদন্ত আসুক, তারপরে ব্যবস্থা নিব। আচ্ছা, পুলিশ এমনটি বলেছেন। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। পুলিশ যেমন তো বলেছে। আপনি আপনি বা আপনার পরিবার কি মনে করেন যে আসলে আপনারা পুলিশের পক্ষ থেকে সব শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা পেয়েছেন না অসহযোগিতা পেয়েছেন? আমরা সঠিকভাবে সহযোগিতা পাইনি পুলিশের কাছ থেকে, কারণ পুলিশ পারলে, পুলিশ যদি ইচ্ছা করতো, পুলিশ ওখানে সাথে সাথে ছেলেকে প্রশ্ন করতে পারতো, প্রশ্ন ওরা ওই প্রশ্নও করেনি, ছেলে কিভাবে মারা গেল, কি, কেন কেন নাচটাকে ফাঁসি টাঙ্গা থেকে ঝুলা, কেন কেন মাটিতে শোয়া ছিল, ওখানে পুলিশ ঝুলন্ত অবস্থা পাইছে কি, পুলিশ তো ওখানে ঝুলন্ত অবস্থা পায়নি, পাইছিল নিচে, এটাই তো একটা প্রশ্ন। এটা এক ফোঁটা ওদেরকে জেরা করেনি, আর জেরা করবো কিভাবে? তার আগে ওখানকার মেম্বার সদস্য আসে থানায়, থানায় তার আগে আসে যোগাযোগ করে, তাহলে আমরা আমরা কি আচ্ছা, ভাববো ওখানে? আচ্ছা, আপনার মতে পুলিশ আসলে ন্যূনতম আহ, যে জেরা করে নেই, যেটি আপনারা মনে করছেন যে এটি একটি অসহযোগিতা না, পুলিশের পক্ষ থেকে? ছেলেকে 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 জেরা করে নাই, ছেলেকে অত অত চাপ সৃষ্টি করে নাই ওরা, ছেলে ওখানে ছেলের একটা স্ত্রী মারা গেছে, ছেলের একটা স্ত্রী, 4 মাসের গর্ভবতী, ছেলেকে কত বড় ভাঙে যেতে পারে, ছেলেটা কত বড় ইবা হইতে পারে, কিন্তু তার ন্যূনতম ইবা নাই,
ছেলে ওখানে হাসে হাসে বেড়াচ্ছে। তখন আমি বললাম তোমার বৌদি মারাই তো, তাহলে এইভাবে বেড়াইতে হাসে হাসে বেড়াইতে, পুলিশের সামনে বলছিলাম আমি। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। আমরা আমাদের আসলে আমরা কি ভাষা প্রকাশ করবো বা আপনাদের কি সমবেদনা জানাবো, সেটিও আসলে খুঁজে পাচ্ছি না। তো আহ, আপনি আসলে যদি যেহেতু আপনারা আইনজীবীরও পরামর্শ করেননি বা এটা, তো আপনি আসলে কিভাবে সহযোগিতা চান এই যে বাংলাদেশ পুলিশের কাছে বা বাংলাদেশে যারা বিভিন্ন আইনজীবী রয়েছে, তো তাদের কাছে আপনি এই ন্যায় বিচার নিশ্চিতের জন্য আসলে কি সহযোগিতা চান? আমি আইনের কাছে করজোড়ে এইবার জানাই যেন আমার বোনের সুষ্ঠু বিচার হয়, সুষ্ঠু তদন্ত ওরা ভালোভাবে করে নি। আমার যে যেখান যখন তদন্ত করার সময় আমার এক পাখি বলছিল যে এটা পায়ে সমস্যা, এটা কি সমস্যা, তখন আহত ছিল, পায়ে একটা আহত ছিল, বিশাল আহত। পুলিশ ওটাকে এড়িয়ে দিয়েছে, পুলিশ ওটা নোট করেনি। আচ্ছা, তো আপনাদের মনে এমন কোনো ধারণা আছে কিনা যে আপনার ওইখানকার স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ মানে প্রভাব বিস্তার করছে, যে যাতে পুলিশ হচ্ছে মানে কোনো জেরা না করে আসামিকে, যে ওইখানকার যারা স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ হ্যাঁ, রয়েছেন? আমার আমার এটা হ্যাঁ দাদা, আপনি শুনতে পাচ্ছেন কি আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, মানে আহ, এই যে জেরা না করার পেছনে তো স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ আসামির পক্ষে আসলে আহ প্রভাব বিস্তার করেছে কিনা, আপনারা আসলে কি মনে করেন? ওরা ওরা সব, আমি মনে করি ওরা সব বিক্রি হয়ে গেছে। এটা সব বিক্রি হয়ে গেছে আপনার মতে? আচ্ছা, তো আমার আহ, মতে ওরা বিক্রি আমরা কারণ ছেলেকে কোনো জিজ্ঞাসা করেনি। ছেলে একটা আপনাকে তো বললাম, একটা মেয়ে, একটা স্ত্রী মারা গেলে কিরকম লাগে, স্ত্রী 4 মাসের, ওর ওর সন্তান আছে ওর পেটে, ওর রক্ত, ও ন্যূনতম একটু ইবা করেনি, ও হাসে হাসে বেড়ায়। আমার তখনই কান্না পাইছিল ওখানে। আমার আচ্ছা বোনকে দেখে না যতটুকু কান্না পাইছিল, ওই ছেলেটাকে দেখে ততটুকু কান্না পাইছিল আমার। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি আসলে মানে আমি একজন উপস্থাপক হিসেবে কি প্রশ্ন করব, আসলে সেটা খেই হারিয়ে ফেলতেছি। বিশেষ করে আমরা বাংলাদেশে আমরা যখন কোনো একটা সংবাদ মাধ্যমে যখন কোনো একটা ঘটনা ঘটে আসে যে যৌতুকের কারণে মৃত্যু, এবং সেখানে যখন মেয়ের পরিবার দায়ী হয়ে মামলা দায়ের করে, আমরা অন্তত দেখেছি পুলিশের পক্ষ থেকে যে আসামিকে জেরা করা হয়, তো সেখানে সেই ঘটনাও ঘটেনি। তো আহ, আপনারা তাইলে সে চান যে সে পুলিশ ঘটনা জি বলেন। সে ঘটনা ঘটেনি। তারপরে পুলিশ ওখানে তদন্ত করে পুলিশ ঝুলন্ত অবস্থাও নাশটা পায়নি পুলিশ। আর আমার বোন যদি ফাঁস দিয়ে থাকতো, আমার বোনের জিহ্বাটা বাহির হয়ে থাকতো, জিহ্বাটা বাহির হয়েছে, কিন্তু জিহ্বা বাহির হয়নি। আমার বোন স্বাভাবিকভাবে, আপনাকে তো একটা পিক দিয়েছি, স্বাভাবিকভাবে আছে আমার বোন। আমার বোনের শ্বাস চিপে এখানে মারা হয়েছে। জি দাদা, মানে আমি আসলে সেই পিকটি দেখেছি আপনার বোনের, বিশেষ করে আমার রাধারানীর। তো আমার আমার বোনের পিকটা দেখবেন, পিকটা দেখবেন তে কিভাবে আমি এতগুলো আমার জীবনে ফার্স্ট টাঙ্গা মরা দেখছি। জিহ্বা সবগুলা 1 ইঞ্চি হইলো জিহ্বা বাইর করা থাকে, একটু হইলো বাইর বাইর হওয়া থাকে ফার্স্ট দোয়া। এটাই তো পুলিশকে বলছিলাম, এটাই তো বিশাল রহস্যজনক। পুলিশ ওইটা কোনো নোট করেনি, পুলিশ আবুল তাবুল বুঝায় খানু আমাদেরকে ইয়া করে, বিভ্রান্তি করে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমার আসলে আমাদের আমাদের আহ, আমাদের এখানকার থানার, স্থানীয় থানার মানে একটু এবার গাবিলাতি আছে।
আচ্ছা, আপনার একটু ওই অবহেলা থানার অবহেলা ওসির আছে। সাথে থানার আসলে ওসির সাথে আপনাদের মৃত্যুর পরের দিনে আর কি কোনো কথা হয়েছে, বা তারা আপনাদের পরিবারের সাথে কোনো কথা বলেছেন, এমন কিছু হয়েছে? না, কথা বলেনি, আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি। ওরা আমাদেরকে থানার কোনো মানুষ মনে করে না। আমরা কত অনুরোধ বিনোদ করার পর 1 ঘন্টা পর ওরা আমাদের ইজাহার দাঁড় করলো। 1 ঘন্টা পর আমরা হাত জোর করার পর তারপরে করলো, তা ঠিক আছে তোরা ইজাহার তাহলে ইজাহার লিখে নিয়ে আসো। ওরা প্রথমে ইজাহারও নিবে না। তাহলে আমি মানে থানায় কিভাবে আহ, কিভাবে থানায় বিশ্বাস করব? আচ্ছা, আমরা মানে বলতেছি প্রথমে ওখানে আসলে যায় যে আমার বোনের মৃত্যুটা হচ্ছে অস্বাভাবিক। ওখানে যদি গলায় ফাঁস দিয়ে মরতো, গলায় একটু একটু জিহ্বাটা বাইরে হয়ে থাকতো। আহ, সেদিন তাহলে আপনারা যখন ইজাহার দায়ের করতে গেছিলেন, সেদিন আসলে সেই থানার ওসি বা যিনি দায়িত্বে ছিলেন, তিনি আসলে আপনাদের সাথে এই 1 ঘন্টা ধরে আসলে কি কি আচরণ করছিলেন যতক্ষণ পর্যন্ত ওনারা নেন? মানে ইজাহার তো আপনি বলছেন যে ওরা 1 ঘন্টা ধরে। ওরা আহ, ওরা 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 বলতেছে কথা আমাদের পুলিশদের ফাঁসি টাঙায় মারা গেছে। তো 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 আমার কোন থানায় জানি পুলিশ ফাঁসি টাঙায় মারা গেছে ওইটা বলতেছে। তারপর কথা ওইটা থানায় যে ফাঁসি টাঙায় মারা গেছে তার বলে কি থানা থানা দায়ী হবে? আর ওখানে যে তোমার বোন মারা গেছে তারপর কি ওদের বাসার লোক দায়ী হবে? ওরা এইভাবে বুঝাচ্ছে আমাদেরকে। আচ্ছা, ওনারা বলছে আসলে ওদের পুত্রবধূ কিভাবে আপনাদের? ওদের পুত্রবধূ মারা যাইতেও পারে, এভাবে পুলিশ বলতেছে। কিন্তু এভাবে যদি মারা যায় পুত্রবধূ তাহলে তো রহ রহ বাড়া যাবে, দৈনিক রহ রহ বাড়া যাবে দিন দিন। প্রতি আহ, প্রতিনিয়ত বোন, প্রতিনিয়ত আমার বোন, আপনার বোন, সবার বোন প্রতিনিয়ত মৃত্যু মৃত্যু ঘটবে এভাবে যদি পুলিশ বলে আমাদেরকে। তো ওদের পুত্রবধূ ওদের বাসায় মরতেও পারে, এইভাবে বলছিল থানার থানার ওসি সাহেব এইভাবে বলছিল আমাদেরকে, এইভাবে পর্যন্ত বলছিল। আপনারা কি আহ, পুলিশ সুপারের কাছে বা ঠাকুরগাঁ যে পুলিশ সুপার রয়েছে, তো ওনার সাথে কি কোনো কথা বলেছিলেন না, যে আমরা আমাদের? যাইনি। আমরা আমরা থানায় যাই, এখানেই অনেক সন্তুষ্ট। থানায় আমাদের দেখতেছি গরিব লোকের কোনো আমাদের কোনো বিচার নাই, আমাদের কোনো মূল্যায়ন নাই। আমরা বললাম প্রশাসনের লোককে, তা আমাদের বোনটার মৃত্যু হচ্ছে অস্বাভাবিক। ওরা ওইটা ওইটা না পয়েন্ট নোট করে ওরা ওরা ওদের সাপোর্ট করছে। আচ্ছা, কারণ তো আমাদের আহ, আমাদের লোক নাই সাথে, আমাদের আমাদের লোককে আমরা মেনটেন করতে পারিনি। ওরা আমাদের আগে ওরা মেম্বার, চেয়ারম্যান, স্থানীয় ইউপি সদস্য ধরে ওরা থানায় ঢুকে খানু কি কি মিটমাট করলো, ওরা বের হয়ে গেল আমাদের সামনে। তো আচ্ছা, আপনাদের সামনেই তাহলে আসলে যে আপনারা যার বিরুদ্ধে মামলা করেছেন তারা মিটমাট করে বের হয়ে গেছে, আপনার এটা অভিযোগ, আপনি সেটা দেখেছেন আমরা আসলে? থানার গেটে ঢুকার সামনে, তার আগে ওরা মিটমাট করে বের হয়ে গেছে। আমরা আচ্ছা, ঢুকতেছি থানার গেটে, ওরা বাইর হচ্ছে। তখন ওরা আমাদের আচ্ছা, পাশে ও আমাদের ইবা দেখতেছে, হাসতেছে আর দেখতেছে ওই পক্ষের লোক, ছেলে আচ্ছা, পক্ষের লোক। মামলা নেওয়া। আচ্ছা, আপনারা যখন মামলা করতে গিয়েছিলেন, মানে পুলিশ হচ্ছে আপনাদের বিভিন্ন মানে আপনি যেমনটি বললেন যে পুলিশ বলেছে যে যে অনেক পুলিশই তো আসলে ঝুলে মারা গেছে, তাহলে সেক্ষেত্রে কি মানে কার দোষ হবে, এই ঘটনা আসলে আপনাদের তুলে আনছে, যেটা আসলে আমার আমাদের দৃষ্টিতে বা আমরা যৌথ বিরোধী আন্দোলন যে পরিচালনা করি, সেই কথাগুলো আসলে আমরা মনে করি যে যার সদস্য মারা গেছে তার জন্য আসলে আরো খুবই কষ্টকর, বিশেষ করে আইনি সহযোগিতার ব্যাপারে আপনি যেটি কথা বললেন। যদি আমরা আহ, দর্শক আমরা আপনাদের কাছে যে জিনিসটা আসলে জানাতে চাই, যে বাংলাদেশে যদি যৌতুকের কারণে মৃত্যু বা নির্যাতন হয়, তো সেক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অনুসারে যে আসলে শাস্তির বিধান রয়েছে, বিশেষ করে যৌতুকের দাবিতে যদি কোনো একটা নারীর মৃত্যু ঘটে, তাহলে অপরাধীর সর্বোচ্চ শাস্তি আহ মৃত্যুদণ্ড, পাশাপাশি অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন, বা মৃত্যু ঘটানোর চেষ্টা করলেও যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে, এবং অর্থদণ্ড
আর যদি যৌতুকের কারণে নির্যাতন করে তাহলে সেক্ষেত্রে 5 থেকে 14 বছরের আসলে সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড রয়েছে। তো আমরা যদি আত্মহত্যার প্ররোচনার কথা ভেবে থাকি তাহলে সেটি হচ্ছে যে মানসিক নির্যাতনে মৃত্যু বা আত্মহত্যা। তো বিশেষ করে যেহেতু এটি একটি পুলিশের যেহেতু আসামি পক্ষ থেকে বলা হয়েছে এটি একটি আত্মহত্যার ঘটনা, তো সেক্ষেত্রে আমরা সেই আইনটিও যদি আপনাদের মাঝে ব্যাখ্যা করি সেটি হচ্ছে যে যৌতুকের মানসিক নির্যাতনে যদি মৃত্যু, বিশেষ করে আত্মহত্যার যদি প্ররোচনার কোনো ঘটনা থেকে থাকে, বিশেষ করে যে মানসিক নির্যাতনের কারণে যদি কোনো নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হন, তবে আইনে সেটি আত্মহত্যার প্ররোচনা হিসেবে গণ্য হবে। তো দণ্ডবিধির ৩০৬ ধারা অনুসারে কোনো ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচিত করার অপরাধ প্রমাণিত হলে অপরাধী 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। তো এই যে আইনটি রয়েছে, তো সেই আইনটি সম্বন্ধে আমি যে আসলে দর্শকদের উদ্দেশ্যে যে আইনটির কথা বললাম, বিশেষ করে যৌতুকের আত্মহত্যার যে প্ররোচনা, সেখানেও কিন্তু আসলে শাস্তির বিধান রয়েছে ৩০২ ধারা যেটি রয়েছে, সরি ৩০৬ ধারা যেটি রয়েছে। তো এই আইনগুলোর ব্যাপারে আসলে পুলিশ কি আপনাদের কোনো ধরনের সাথে আলোচনা করেছে কি করেনি? না, পুলিশ আমাদের এভাবে কিচ্ছু বলেনি। পুলিশ বলে আমাদেরকে উল্টে বলে, তা কি মামলা দিব? আমরা কি মামলা সম্বন্ধে জানি? আমরা হচ্ছে গ্রামের মূর্খ লোক, অশিক্ষিত লোক। আমরা কি মামলা সম্বন্ধে যদি জানতাম তাহলে পুলিশ স্যারকে জিজ্ঞাসা করলাম, আমরা যদি জানতাম তাহলে আমাদের আপনাদের কাছে কি আসতাম? আপনারা তাহলে সেক্ষেত্রে আহ, যেটি মানে আমরা যেটি বিবেচনা করছি, আসলে আমাদের কাছে স্পষ্ট তথ্য নেই যে আসলে থানায় কি, যখন কেউ কেউ থানায় যায় সেক্ষেত্রে সহযোগিতা করার জন্য সেখানে কি কেউ দায়িত্ব থাকেন রাষ্ট্রের, মানে সরকারের পক্ষ থেকে? আপনি যখন গিয়েছেন সেখানে কি পুলিশ বাদে অন্য কেউ দায়িত্ব থাকে? আচ্ছা, আমি এটা আসলে এই প্রশ্নটা একটু দাদা স্কিপ করতেছি, বুঝছেন? তো দাদা, আপনারা কি আবার পুলিশ বরাবর এই 2-1 দিনের মধ্যে যাবেন কি যাবেন না, বা এই বিষয়ে আপনারা আপডেট নেওয়ার কি চেষ্টা করবেন পুলিশের কাছ থেকে? পুলিশের কাছে যাব, ময়না তদন্ত আসলে পুলিশের কাছে যাব। পুলিশ পুলিশ যদি না বিচার, থানায় যদি না বিচার নেয়, আমরা আদালতে যাব। আপনারা কোনো আইনজীবীর সাথে কথা বলেছেন কিনা? না, আইনজীবীর সাথে আজ কথা হয়নি, এখনো কথা হয়নি। আচ্ছা, তো আপ- আ- আমি যদি আপনাদের মাঝে একটি তথ্য দেওয়ার চেষ্টা করি, সেটি হচ্ছে আহ, হয়তো বাংলাদেশের যে আদালত, সেই আদালতে যাদের আসলে অর্থনৈতিক সামর্থ্য নেই আইনজীবী নেওয়ার, সেক্ষেত্রে হয়তো আপনারা দরখাস্ত করলে সেখানে আইনজীবী পেতে পারেন, মানে রাষ্ট্রের পক্ষ থেকে। তো আপনারা এই চেষ্টাটা করতে পারেন। আমরা আসলে যেটুকু, বিশেষ করে হ্যাঁ, দাদা, আপনি আমরা কি তো হচ্ছে আহ, জেলা, বিশেষ করে একটি সরকারি আইনগত যে সহায়তা ব্যাপারটি রয়েছে সেটি, দাদা আমি আপনাকে অবহিত করি। সেটি হচ্ছে যে বাংলাদেশ সরকারের জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আর্থিকভাবে অসচ্ছল বিচার প্রার্থীদের বিনামূল্যে আইনজীবী এবং আইনি খরচ প্রদান করেন। তো সেক্ষেত্রে আহ, আপনি যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে ঠাকুরগাঁও জেলা জজ আদালত ভবনে অবস্থিত জেলা লিগ্যাল এইড অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা কিছু বেসরকারি সংস্থা রয়েছে যারা এগুলাতে কাজ করে। সেটি হচ্ছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট। এটি বিশেষ করে বাংলাদেশের অন্যতম বৃহত্তম আইনি সহায়তা প্রদানকারী এনজিও। নারী নির্যাতন এবং যৌতুকের মামলায় তারা শক্ত অবস্থান নেয় এবং বিনামূল্যে আইনজীবীর সহযোগিতা দিয়ে থাকে। আইন এবং সালিশ কেন্দ্রীয় নামে আরো একটি সংস্থা রয়েছে, তারাও সহযোগিতা প্রদান করে। বিশেষ করে বাংলাদেশ মহিলা পরিষদ নামেও একটি সংস্থার এনজিও রয়েছে, তারাও সহায়তা প্রদান করে। এমনকি আমরা যদি দেখি সেক্ষেত্রে হচ্ছে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার নামে আরেকটি সহযোগিতা রয়েছে। তো সেটি পুলিশের উইমেন সাপোর্ট সেন্টার বা ভিকটিম সাপোর্ট সেন্টার ওই ধরনের ঘটনায় আপনাদের আইনি দিক নির্দেশনা এবং সহায়তা প্রদান করতে পারে। তো সেই বিষয়গুলোকে আমি যে বিষয়গুলো আপনার মাঝে তুলে ধরলাম বা যে কথাগুলো বললাম, আপনারা চাইলে সেই সহযোগিতাগুলো নিতে পারেন। সহযোগিতা তো নিতে হবে, আমরা তো খুব অসহায় মানুষ। বুঝতে পেরেছি দাদা। তো আমরা আপনার যদি আর কোনো কিছু বলার মানে বিশেষ করে
আমাদের আসলে আমরা যেটুকু আমাদের আজকের প্রোগ্রামের আমরা তো ১ ঘন্টার মতো সময় নিয়েছিলাম। কিন্তু আসলে আমরা এখনই আমাদের আর কোনো প্রশ্ন না থাকার কারণে আমরা শেষ করে দিতে যাচ্ছি। তবে আপনার যদি সর্বশেষ কিছু বলার থাকে, বিশেষ করে বাংলাদেশের জনগণের কাছে, আমরা যারা শিক্ষার্থী সর্ব রয়েছি তাদের কাছে, সর্ব বাংলাদেশের যারা আইনজীবী রয়েছে তাদের কাছে, বা বাংলাদেশের যারা নাগরিককে আ মানে ন্যায্য বিচার প্রদান করে, এরকম যে সংস্থাগুলো কাজ করে তাদের কাছে আসলে আপনার এখন কি চাওয়া? এটা বিস্তারিত বলবেন। সবার কাছে সবার কাছে একটাই অনুরোধ আমার, আইনজীবীর কাছে, তা আমার বোনের রাধা রানীর যেন ন্যায্য বিচার হয়। এটা যেন স্থানীয় থানা ওসি সাহেব আর এই যেন নিজের দেখে দায়িত্ব করে দেখে ন্যায় বিচার যেন পাইয়ে দেয়। আমার এটুকুই অনুরোধ। আচ্ছা, তারপর বুঝতে পারছি। তো আমরা আসলে দর্শক, আপনারা শুনলেন আ সুভাষচন্দ্র রায়, আ যার বোন আসলে অকাল মৃত্যু ঘটেছে, উনাদের কথা। আ আমরা আসলে আমরা যৌতুক বিরোধী আন্দোলনের পক্ষ থেকে আমরা সমাজের মাঝে এই বার্তা ছড়িয়ে দিতে চাই যে, যৌতুকের কারণে যদি নারীর নির্যাতন হয়ে থাকে, নারীর মৃত্যু হয়ে থাকে, বা নারীর মানসিক নিপীড়নে বা আত্মহত্যার প্ররোচনার ঘটনা ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে আমাদের সাংগঠনিক স্ট্রাকচারে এখনো আ প্রতিষ্ঠার ১ বছরের শক্তিশালী না হওয়ায় আমরা সুভাষচন্দ্র রায় দাদাকে কোন ধরনের আইনি সহযোগিতা আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে দিতে পারছি না। তো বাংলাদেশের যারা বিভিন্ন বেসরকারি সংস্থায় আ এই ভুক্তভোগীদের সহযোগিতা প্রদান করেন, তারা যদি আ আমাদের এই টক শো দেখার পরে সহযোগিতা করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আ সুভাষচন্দ্র রায় দাদার পরিবারের সাথে কথা বলিয়ে দিব, এবং আমাদের রাধারানী আর যেন আমাদের রাধারানীর মতো কাউকে যৌতুকের কারণে অকাল মৃত্যু না ঘটে, সেটা আমরা সবসময় প্রত্যাশা করি। যৌতুকের বিরুদ্ধে, বিশেষ কোনো করে বোন যৌতুক যেহেতু কোনো কোনো বোন যেন না মারা যায়, কোনো বোন যেন মারা যায়। কোনো বিশেষ করে ভাইয়ের কোনো যৌতুক বাপের যেন কোল যেন না খালি হয়। কোলখানি না হয়। বিশেষ করে যৌতুক নিরোধ আইন কোনো ২০১৮ অনুসারে যে বিয়ের সময় যেকোনো ধরনের যৌতুক আদান বা প্রদান পুরোপুরি নিষিদ্ধ। তো সেই আইনের অধীনে সেই আইনে আ অ সেই আইনের শাস্তির বিধান রয়েছে। আপনারা চাইলে সেই আইনের সহযোগিতা নিতে পারেন। যারা ভুক্তভোগী বা যারা ভুক্তভোগী হচ্ছেন যৌতুকের। তো এই প্রত্যাশা রেখে এবং রাধারানীর ন্যায্য বিচার চেয়ে, এবং পুলিশ যাতে আবার সুভাষচন্দ্র রায় দাদার পরিবারকে সঠিক ভাবে সহযোগিতা করে, সেই প্রত্যাশা রেখে আমরা আজকের আমাদের এই প্রোগ্রাম শেষ করছি। তো সুভাষচন্দ্র দা, আমরা আমাদের এই প্রোগ্রামটা শেষ ঘোষণা করছি। শেষ করতে চাচ্ছি। আপনি আর কোনো কিছু বলবেন? না দাদা, আমার কিচ্ছু বলার নাই আর। আচ্ছা আমার এই তাহলে দাদা আমরা, যেটুকু বললাম যেন জি, দেখে, আইনজীবীগুলা যেন দেখে। আচ্ছা। তো আচ্ছা দাদা, তাহলে আমরা আমাদের এই প্রোগ্রামটা এখন শেষ করে দিলাম। আচ্ছা, নমস্কার, আদাব।